আন্দোলন করেছে একটা শ্রেণী, আরেকটা শ্রেণী ফায়দা লুটছে। যারা আসছে তারা কিন্তু আন্দোলনে ছিল না। এই হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের তো সম্পর্ক না। তত্ত্বাবধায়ক যদি 3 মাস হয়, এটা না হয় 6 মাস হবে। কাজের স্পিরিট তো এই কথা বলে না। এই সরকার কোনো কার্যকর আশা আলো মানুষের সামনে এখন পর্যন্ত আনতে পারেনি। 72-এর সংবিধান, তারা কিন্তু চোখ বন্ধ করে 72-এর মধ্যে না গিয়ে তারা এটা মুজিববাদী সংবিধান বলেছে। এটা কোনো মুজিববাদী সংবিধান না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের সামগ্রিক অর্থনীতি, রাজনীতি, জনগণের সাথে সম্পৃক্ত সকল বিষয় নিয়েও আলোচনা করি আমরা। আজকে আমরা আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি জন আকাঙ্ক্ষা ও রাজনীতি। এই বিষয়ে আলোচনার জন্য আজ 2 জন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাপাশে আছেন নীলফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং এরপরেই আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আজকে আপনারা শুনেছেন আলোচনা করতে চাই আসলে জনগণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি নিয়ে। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের 5 মাস পূরণ হয়ে চলেছে, 6 মাস চলছে। এই পরিস্থিতিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম দেখছেন এবং জনগণের আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হয়েছে? প্রথমে জানতে চাই নীলফার চৌধুরী মনি আপনার কাছে, আসলে জনগণের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন কতটুকু দেখতে পেরেছেন এবং রাজনৈতিক প্রেক্ষাপট কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। জনগণের আকাঙ্ক্ষা শব্দটার মধ্যে একটা ডিমান্ড আছে যে আমি এটা চাই, এটা থাকলে আমার জন্য ভালো হয়। এই যে ডিমান্ডটা জনগণের কি ফুলফিল হয়েছে? আপনি নিজেই বলবেন। জনগণ যদি আকাঙ্ক্ষা বলতে কোনো শব্দ থাকে, প্রথমে সে আকাঙ্ক্ষা থাকে আমার যেন সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যের দাম থাকে, সেটা একদম আকাশচুম্বী। জনগণ কোনো শব্দই করতে পারছে না, এমন যে অধিক শোকে পাথর। জনগণ এই জায়গাটায় অবস্থান করছে। দ্বিতীয়ত, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে আমার জীবনের যেন নিরাপত্তা থাকে। আমি যেন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে রাতে যেন বাড়িতে এসে ঘুমাতে পারি। আমি যেন রাস্তায় স্বাভাবিকভাবে চলতে পারি, ফিরতে পারি। সেটা কি পূরণ হয়েছে? হয় নাই। মানুষ মব জাস্টিস এখন হাতে তুলে নিয়েছে। আপনার পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিপূর্ণ দায়িত্ব পালন করছে না। 3, জনগণের আকাঙ্ক্ষা থাকে আইনের অনুশাসন, বিশেষ করে সাধারণ জনগণ। একটা শ্রেণীর জনগণ, তারা আইন যারা নিজেরা চালায়, পরিচালনার নাম করে যারা ক্ষমতাধর হয়ে যায়, ক্ষমতা দেখায়, তাদের আপনার কথা বাদ। সাধারণ যারা সিংহভাগ সাধারণ মানুষ, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমার জন্য যে আইনটা থাকবে, সমাজের উঁচু তলার মানুষটার জন্য সেই আইনটা থাকবে, সবার জন্য সমান আইনটা থাকবে। কিন্তু আমরা কি তা দেখছি? তা দেখছি না। এখন যারা আছেন তারা যে ধরনের কথাগুলো বলছেন, তাদের কথাগুলো কিন্তু আমরা বাস্তবায়ন হতে দেখছি না। তারা একরকম বলছেন, একরকম করছেন। যেমন ধরেন, একজন শহীদের মা তার ছেলের হত্যার বিচার চাওয়ার জন্য কিন্তু নিগৃহীত হয়েছেন। এই যে সদ্য যে সন্তান মারা গিয়েছে, এখনো লাশটা মাটির সাথে মিশে যায় না, এখনো লাশ খুঁজতে গেলে তরতাজাই থাকার কথা। সেই মাটা যখন কষ্ট পায় এরকম যে বিচারহীনতায়, তখন কিন্তু জনগণের আকাঙ্ক্ষা হুমড়ি খেয়ে পড়ে, উষ্টাগত হয়। সেই উষ্টাগত জায়গা থেকে আমরা বলছি বাংলাদেশের মানুষ ভালো নাই। বাংলাদেশের মানুষের যতটুকু ভালো হওয়ার কথা ছিল, 5ই আগস্ট মানুষকে যতটা স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্নর একদম খুব কাছে থেকে হাতছানি দেওয়া স্বপ্নটাকে মনে হয়েছিল যে ধরা যাবে, ছোঁয়া যাবে, সেখান থেকে মানুষ কিন্তু আবারও আপনার স্লিপ কেটেছে, আবারও কিন্তু অনেক দূরে চলে গেছে। এই দূরে চলে যাওয়াটাকে সমাজ এবং রাষ্ট্র ভালো কিছুর সাইন দেখাচ্ছে না। তো মানুষকে নিয়েই রাষ্ট্র, মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে রাষ্ট্র। সেখানে যদি হাসিটা যদি চলে যায়, সুখটা যদি চলে যায়, শুধু দুঃখ আর কান্না এটা থাকলে তো আর রাষ্ট্রের পরিপূর্ণতা পেল না। তবে রাষ্ট্রের পরিপূর্ণতার জন্য যেটা দরকার সেটা এই সরকার দিতে পারে নাই। এবং এই সরকারের সর্বোচ্চ ব্যক্তি যিনি চিফ অ্যাডভাইজার, তার কয়েকদিন আগের সাক্ষাৎকার আপনার ডেইলি কি বলে
নিউ এজ পত্রিকার সম্পাদকের কাছে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, এখান থেকেই তার অকপটে স্বীকার করা, মানে তার কিছু না করতে পারার যে উৎসাহিত না, এটা নিরুৎসাহিত করা জনগণকে একরকম, এটা জনগণ আরো বেশি খারাপভাবে নিয়েছে, খারাপভাবে জনগণ আছে যে একজন সর্বোচ্চ ব্যক্তি যদি আশাহত হয়েছে, সর্বোচ্চ ব্যক্তি যদি এই ধরনের কথা বলে, যে একদম হেলাফেলা করা যে এটা আমি পারি না, এটা আমার পারার কথা না, আমি তো কিছুই জানি না, আমি তো রাজনীতি সম্পর্কে অজ্ঞ, আমার যে পুরা গ্রুপ আছে তারাও অজ্ঞ, 5 মাস পরে এসে আসলে এটা যদি বলে, তো এই যে 5 মাস পরে এটা মানুষ নিতে পারছে না, নিতে না পারলেও মানুষ কথাও বলতে পারছে না। কিছু মানুষ রাস্তাঘাটে যারা চলে তারা অসহায়ের কথা বলে যে তাহলে আমরা কোন দিকে যাব। এর মধ্যে তারা তাদের ব্যর্থতার জন্য যেটা করা দরকার, যে তারা পারছে না, এটা আমি তাদের যে পুরা দোষ দিব তাও দিচ্ছি না, হ্যাঁ তাদের অভিজ্ঞতা নাই, তারা ওই ধরনের চিন্তাও করে নাই। আন্দোলন করেছে একটা শ্রেণী, আরেকটা শ্রেণী ফায়দা লুটছে। যারা আসছে তারা কিন্তু আন্দোলনে ছিল না, আন্দোলনের নাম গন্ধও ছিল না, কেউ কেউ তাদের 2-1 এই ইতি করে শেষ দিকে আপনার রাস্তাঘাটে আমরা দেখেছি তাদেরকে 2-1 বার দাঁড়িয়ে থেকেছে এই পর্যন্তই। আর বাকিগুলো সবগুলো বেনিফিশিয়ারি, কেউ কেউ সরকারের লোক ছিল, এখনো তারা সরকারের পক্ষে কথা বলে, মানে গত সরকারের, পতিত সরকারের লোক ছিল। তো সেই মানুষগুলো আছে। সো এইভাবে তো চলতে পারে না। তো এইভাবে না চললে কি করতে হয়? নির্বাচন দেওয়া উচিত। এই সরকারগুলো তো অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, এই সরকারগুলো তো আসলে আসেই 2-3 মাসের জন্য। তারা আসবে, একটা ভালো নির্বাচন দিবে, যেটা আমাদের গ্যাপ ছিল, যেটা আমরা অভাব অনুভব করি, যেটা আজকে যে সন্তানের বয়স 40 বছর বা 45 বছর, সে কখনো ভোট দিতে পারে নাই, এই যে না পাওয়ার যে আক্ষেপ বেদনা, সেটাকে ফুলফিল করার জন্যই এই সরকার আসছে। এখন এই সরকার যদি এসে বলে যে আমার সংস্কারকে আমি আগে প্রায়োরিটি দিব, সংস্কার তো চলমান, সংস্কারের কোনো শেষ নাই। এই যে তারা এক ধরনের কিছু সংস্কারের 2-3 মাসের জন্য যে সরকার ব্যবস্থা, সেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতাম, কিন্তু এটাকে তো অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে। একই কথা। আপনি অন্তর্বর্তীকালীনের অর্থটা কি? যাহা 52 তাহাই 53, এরকম বলে না, যাহা লাও তাহাই কদু। আপনার অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা 2টা সরকারের মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা 90 দিন পর্যন্ত, এই জন্যই তো 5 মাস চলে গেছে। আপনার অন্তর্বর্তীকালীন ধরলাম, তত্ত্বাবধায়ক যদি 3 মাস হয়, এটা না হয় 6 মাস হবে, এটা না হয় 7 মাস হবে, 8 মাস হবে, যেহেতু অনেকগুলো হ্যান্ডস আপনার দুর্বল ছিল, ভাঙা ছিল, ভঙ্গুর ছিল, সেটা না হয় প্রাইমারি ঠিক করতে 3-4 মাস লেগে গেছে আমরা যদি মনে করি। কিন্তু আমরা তো ওইভাবে দেখি নাই তাদের যে কাজের স্পিরিট তো এই কথা বলে না, তারা ওইভাবে কোনো কাজ করছে। আবারও ফিরবো আপনার কাছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, একই প্রশ্ন আপনার কাছে। আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল 5 আগস্টের পরে, সেটার কতটুকু প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহালোক নীলুফার আপা। আমি তাকে খুব শ্রদ্ধা করি। উনি 90-এর গণ আন্দোলনের রাজপথের লড়াকু নেত্রী ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খুব ভালো ভূমিকা রাখেন সব জায়গায়, সব সময়। এবং দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা একটা রাষ্ট্রের কাছে যা থাকে, বিশেষ করে আপা যেটা বলেছেন যে 5ই আগস্টের পরে একটি পরিবর্তিত অবস্থায় মানুষ আকাঙ্ক্ষা করেছিল যে গত 16 বছর কিংবা এই 53 বছরে মুক্তিযুদ্ধের পর তারা নানাভাবে নিষ্পেষিত হয়েছে। যেমন তারা গণতন্ত্র পায়নি, ভোটাধিকার পায়নি, আইনের শাসন বা ন্যায় বিচার তারা পায়নি। এই জায়গার থেকে একটা উত্তরণের একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল। কারণ 5ই আগস্টের যে অভ্যুত্থান আমরা যেটা বলছি, সেটা ছাত্র জনতার বলা হয়, অর্থাৎ আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে, তারা জীবন দিয়েছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা ফিরে পাব। সেই আকাঙ্ক্ষায় 5 মাস চলে গেছে। দৃশ্যত এই সরকার কোনো কার্যকর আশা আলো মানুষের সামনে এখন পর্যন্ত আনতে পারেনি। এবং আমরা দেখছি সরকারের যে কাজের পরিধি যেটা থাকা দরকার, তার আওতা প্রতিনিয়ত বাড়াচ্ছে এবং এই আওতাগুলো সে নিয়ন্ত্রণ করতে পারবে কি পারবে না, তার কতটুকু সক্ষমতা আছে,
এই ব্যাপারে সরকারের নজরদারি কিংবা চিন্তাভাবনা খুবই কম। যেমন আমি আপনাকে যদি বলি যে 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল তার জন্য বাংলাদেশের মানুষ কখনো প্রস্তুত ছিল না। এমনকি ভারতীয় এই উপমহাদেশে এই ধরনের অভ্যুত্থান কেউ কখনো আমরা দেখি নাই। বাংলাদেশে সকল প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। মানুষ আজকে যেরকম আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, এটা কিন্তু আমাদের ছিল না। আজকে সেই জায়গায় একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আমরা চালু করলাম এবং তাদেরকে আনলিমিটেড ক্ষমতা দিয়ে দেওয়া হলো, যদিও এই সংবিধানের অধীনে তারা দায়িত্ব নিয়েছে। সকল রাজনৈতিক দল, আপামর জনগণ তাদেরকে সমর্থন দিল। কিন্তু আমরা দেখছি যে প্রত্যাশার বাইরে সরকার তার পরিধি, যেটা বলছিলাম, বাড়াচ্ছে। যেমন হঠাৎ করে তারা ট্যাক্স ভ্যাট আরোপ করে ফেললো। বর্ধিত হারে এই ট্যাক্স আরোপ করা, 100টি পণ্য এবং সেবার উপরে ভ্যাট বাড়ানো হয়েছে এবং আমরা দেখলাম যে রেস্তোরাঁ মালিক সমিতি তারা আন্দোলন করে কিন্তু সেটা আবার এখন এটা আবার প্রত্যাহার করে নিচ্ছে। এটা দেখা যাচ্ছে যে বিগত সরকার যে বিশ্ব ব্যাংকের কাছে বা অন্যান্য জায়গায় তাদের যে সমস্ত কমিটমেন্ট ছিল সেটাই সরকারও বাস্তবায়ন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আপনি যে ট্যাক্স বাড়াচ্ছেন এটা তো জনগণের উপরে, এমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলার এখন পর্যন্ত পুনরুদ্ধার করতে পারেন নাই, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজটা হলো যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এটাই ছিল জনগণের আকাঙ্ক্ষা। এখন সেই আকাঙ্ক্ষার থেকে তো আমরা দেখছি সরকার একটা অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে। যেমন আমি আপনাকে সংক্ষেপে দুই একটা কথা বলি। কাজের পরিধি বলতে, যেমন সরকার কিছু সংস্কার কমিটি করলো, তারা প্রস্তাব দিয়েছে। এখন এই প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে আসতে হবে। এখন আপনি সংবিধান পরিবর্তন করার কথা বলছেন এবং সেই সংবিধানের যে সমস্ত কথাগুলো নিয়ে আসা হচ্ছে সেইগুলো তো এই সরকার কোনো ক্রমেই সেই সংবিধান বাতিল করা, পুনর্লিখন করা, এটা তো তাদের পক্ষে সম্ভব না। তাহলে আমি এটা নিয়ে কেন সময় ক্ষেপণ করছি? একটা প্রস্তাব যদি তৈরি করা হয় সেটা পরবর্তীতে নির্বাচিত সরকার জাতীয় সংসদের মাধ্যমেই সেটা করবে, কারণ এই সরকারটা কিন্তু বিপ্লবী সরকার না। মনে রাখতে হবে এই বিদ্যমান সংবিধানের অধীনেই আপনি শপথ নিয়েছেন এবং সাংবিধানিক সরকার হিসাবে আপনি চলছেন। এখন এই জায়গায় এই যে সংস্কার, আমরা যেটা বলেছিলাম, আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, আমরা সরকারের সঙ্গে দেখা করেছি, আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের সহ আমি ছিলাম। সেখানে আমরা বলেছি যে নির্বাচন ব্যবস্থার পরে আপনি গুরুত্ব দেন, কারণ নির্বাচন ব্যবস্থাটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে ডিসিএসপিরা নিয়ন্ত্রণ করে এবং তারা সরকারের বা যখন যে ক্ষমতায় থাকে তার আজ্ঞাবহ হয়ে নির্বাচন করে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যদি হয় তার জন্য কি কি সংস্কার করা দরকার সেটা হলো সরকারের গুরুত্ব দিতে হবে। আসলে কতটুকু সংস্কার হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি থেকে শুরু করে সবকিছু, সেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে, আর এদিকে দেখছি যে একটা নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব গিয়েছে এবং এইটা নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে সরকার ভোটার তালিকা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে পারে। এটা হলো জনগণের আকাঙ্ক্ষা। আর একটা জায়গা হলো যে সরকার, মানুষ এখন যে অবস্থাটা হচ্ছে যে আপনি ঘর থেকে বেরোলে পারে আপনি ছিনতাইয়ের শিকার হচ্ছেন, আপনার জননিরাপত্তা বলতে যে জিনিসটা থাকছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ যেগুলো আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই জায়গাগুলো তো সরকার নজর দিচ্ছে না। এর মধ্যে আবার আপনি দেখেন যে আমাদের জুলাই অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেল। কারণ এখন সরকার এর আগে ডাকছে ভারত বৃহস্পতিবার তো এই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে। এখন সরকার যখন ডাকে আমরা কিন্তু সাড়া দিয়ে সব দলগুলো যাই। দুঃখজনক হচ্ছে যে সরকার তার সমন্বয়হীনতার কারণে সে নিজেই এমন কিছু ঘটনা ঘটাচ্ছে। যেমন এর আগে ভারতের যে আগ্রাসন আমাদের কি ধরনের আলোচনা হয়েছিল আসলে, আপনারা গিয়েছিলেন সেখানে কিন্তু আমরা সবাই গিয়েছিলাম। এরপরে দেখা গেল যে হঠাৎ করে ছাত্ররা বলল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারাই দেবে, 31 তারিখে এটা নিয়ে তারা নানা নেই। এরপরে সরকার বলল যে আমাদের এই ঘোষণাপত্রের সঙ্গে আমাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই। অথচ ওই দিনই 30 তারিখে, 30 ডিসেম্বরই সরকারের 2 জন উপদেষ্টা
তারা এই ঘোষণাপত্রের পক্ষে অর্থাৎ ছাত্রদের সাথে তারা সহমত প্রদর্শন করলো, আর প্রেস সেক্রেটারি বলছে যে আমাদের সম্পর্ক নেই। এরপরে গভীর রাত পর্যন্ত তারা দর কষাকষি করে বললে এটা সরকার ঘোষণা করবে। এখন সরকার যদি ঘোষণা করে, সরকারকে এই রাজনৈতিক দলগুলো নিয়ে তো সরকার, আর হলো যে জনগণ তাকে সমর্থন করেছে, এখন আপনি এটা ওয়েবসাইটে প্রকাশ করবেন না? আপনি সারা বাংলাদেশের জনগণের কাছ থেকে মতামত নেন, তারা কি মতামত তারা তো বৃহস্পতিবার একটা দিয়েছে চিঠির মাধ্যমে জনগণ আসলে এখন আমরা যে রাজনৈতিক দলগুলো আছি, গণফোরাম তো একটা মাঠে রাজনীতি করে, এখন সেই গণফোরামই তো দাওয়াত পায় নাই। ইভেন দুঃখজনক হলেও সত্য বলছি, আমাদের মতো অনেক রাজনৈতিক দল এই দাওয়াত পায়নি। এখন বিএনপিকে 4 দিন আগে একটা মানে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা শুনেছি, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, এবং সেই সময় অন্যান্য সব রাজনৈতিক দল, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, একসাথে রাস্তায় ছিলাম, আমরা এটা নিয়ে দেখতেও পারি নাই, আর গণফোরামের কাছে অফিসিয়াল পাঠানো হয়নি। আমাদের সম্ভাবনা অনেক দলকে আছে, যেদিন বৈঠক বৃহস্পতিবার সেদিন 1টা বা 1:30টার সময় মেসেজ পাঠানো হচ্ছে যে আপনারা আসেন। এটা কি মাওবাড়ির আবদার? আপনি সরকার, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার জবাবদিহিতা আছে, আপনি তো আমাদেরকে আগের থেকে এটা পাঠাবেন, আমরা দলীয়ভাবে পর্যালোচনা করব, অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা একমত হব, কারণ এই সরকার হচ্ছে একটি ঐক্যমত্যের সরকার। এখন সেই জায়গায় ছাত্ররা কি বলল, আমরা তো ছাত্রদের সাথে প্রতিপক্ষ না। আজকে এই সরকারই দেখছি যে তারা ছাত্রদের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিপক্ষ বানানো হচ্ছে। আজকে এই ঘোষণাপত্র নিয়ে আমরা জানি না, এটা তো জনগণের আকাঙ্ক্ষার না। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে সরকার যা করুক, বিগত সরকার যে অস্বচ্ছভাবে কাজ করে গেছে, এই সরকার যাতে স্বচ্ছতার মধ্য দিয়ে তার সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করার দিকে যায়, যেটা তার এখতিয়ার আছে। পাশাপাশি যে এই যে ঘোষণাপত্র নিয়ে কালক্ষেপণ করা কিংবা আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করা, এটা তো সরকারের ঠিক হচ্ছে না। যেটা আমাদের প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন যে আমি যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছি, এই 5ই আগস্টের সেই একতা আমি দেখতে চাই। তো ওনাকে আজকের এই মানে আলোচনা থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অন্তত উনি যে বক্তব্য দিয়েছে এটা ইতিবাচক, কিন্তু তার পর্ষদে যারা আছে তাদেরও কিন্তু এই যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এটা ধারণ করতে হবে। জি, ধন্যবাদ ফিরব আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসলে জানতে চাই যে বিএনপির এই ঘোষণাপত্রের যে দাওয়াত ছিল সেখানে যাওয়া না যাওয়া নিয়ে একটি আলোচনা সমালোচনা হয়েছিল। আসলে পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি কিন্তু অংশগ্রহণ করেছে। সেখানে আপনাদের সাথে কি ধরনের আলোচনা হলো, এগুলো নিয়ে আলোচনা করব। বিএনপির এই ঘোষণাপত্রের যে আলোচনা সেখানে অংশ নেওয়া না নিয়ে আমরা একটি গুজবও শুনছিলাম, গুঞ্জনও শুনেছিলাম যে তারা যাবে না এরকম। পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি অংশগ্রহণ করেছে। এখানে কি ধরনের আলোচনা হলো বা দলীয় তরফ থেকে আপনাদের কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আসলে হ্যাঁ, ঘটনা সত্যি যে বিএনপি যাওয়ার কথা ছিল না, কারণ বিগত দিনে যেভাবে তারা ডেকেছে এবং এই যে তারা এত বড় সংস্কারের কাজ হাত দিয়েছে, সংস্কার কার জন্য? সংস্কার তো রাজনৈতিক নেতারা যারা দেশ পরিচালনা করবে নেক্সটে ক্ষমতায়, মানে আপনার ইলেকশনে যারা আসবে, তারা যদি এই সংস্কারকে বৈধতা দেয় তাহলেই বৈধতা পাবে, নইলে বৈধতা পাবে না। পূর্বে এরকম ইতিহাস আছে যে এই সংস্কারগুলো কেউ বৈধতা দেয় নাই বলে বৈধতা পায় নাই, কিংবা চলমান ছিল, পরে আর এটাকে নিয়ে কোনো কিছু চিন্তা করাই হয় নাই। তো সেইখানে বিএনপি যখন দেখেছে, আর আগে দুইবার ডেকেছে, যে ধরনের কথা বলেছে এটা না বলার মতো, যেভাবে ডেকেছে, যে ওই গ্রামে একটা কথা বলে যে উঠছুরি তোর বিয়ে কাপড় চোপড় ধুয়ে। তো ওনারা ঠিক 11th আওয়ার্ডে বিএনপির মতো একটা দলকে আপনার যদি শেষ মোমেন্টে ডাকে, তাহলে এটা আসলে এটা সৌন্দর্য বোধটা, আমি যেটা বলবো সভ্যতা, এটা যেটা মানুষের যে গাছ নাকি যত বড় থাকে তত নুয়ে থাকে, তাদের মধ্যে কোনো বিনয় ওরকম কিছু নাই যে যাদের কাছে রেখে যাবে, যারা ছিল আগে তাদের জন্য। তো বিএনপি ভেবেছিল যে এইবার ওইভাবে যাবে না। কিন্তু এটাও সত্যি, আপনি জানেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনি বারবার একটা কথা বলতেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, এই সরকারকে কোনোভাবে ব্যর্থতায় পর্যবসিত হতে দেওয়া যাবে না, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এরপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দায় তাদের।
আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, পরের লাইনটা কিন্তু এমন ছিল। এটার অর্থ হচ্ছে যে আমাদের কাছ থেকে তো সহযোগিতা চাইতে হবে, ওনাদের কাছ থেকে ওনার একটা রাজনৈতিক দল সহযোগিতা চাইতে হবে। না চাইলে আপনার কথায় আছে যে বাচ্চা হয়ে না কাঁদলে মায়ের দুধ দেয় না। তো না চাইলে আপনার কিভাবে যাবে? এটা তো সরকার আর বিরোধী দলের ব্যাপার। তাও এরা সবাই রাজপথের বিরোধী দল, কোনো সংসদ নাই যে সংসদের বিরোধী দল একটা দায় আছে ওরকম। এখন যে সরকারটা অনির্বাচিত, জনগণ তাদেরকে দেয় নাই, একটা অভ্যুত্থানের পরে যে বা যারা দিয়েছে তাদেরকে জনগণ মেনে নিয়েছে, দেখি কি হয়। কিন্তু ঘোষণাপত্র নিয়ে আমরা দেখেছিলাম যে ছাত্ররা 31 ডিসেম্বর তারা এই ঘোষণাপত্র দিতে চেয়েছিল, পরে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বললেন যে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঘোষণাপত্র দেওয়া হবে। এই ছাত্রদের সাথে রাজনৈতিক দলের যে সমন্বয়ের বিষয়টা, সেইটুকুতে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ, ছাত্ররা এই বলে যে তারা ছাত্র, সরকার সরকার, তারা মাঝে মাঝে সরকারের ভুল ধরার চেষ্টা করে। এটা হলো তাদের পাতানো খেলা। এই যে পাতানো খেলাটা, আপনার খেয়াল আছে যে 30 তারিখে সরকার টনক নড়ল, এর আগে কিন্তু সরকার বললো যে তাদের কোনো ব্যাপারে তাদের কোনো মিনিমাম মাথা ব্যথা নাই, এটা তাদের ব্যাপার, কি ঘোষণাপত্র দিবে না দিবে। এবং ছাত্ররা যার পণ্যই বাজে বাজে কথা বললো। শুধুমাত্র মানুষকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খালি চিৎকার করে বললেই স্ল্যাং হয় না, অনেক সভ্যতার বাইরের যে কথাগুলো ওগুলোই কিন্তু স্ল্যাং। তো এই ছাত্ররা কিন্তু সভ্যতার বাইরের অনেক কথা বলেছে, যেটা 72-এর সংবিধান। তারা কিন্তু চোখ বন্ধ করে 72-এর মধ্যে না গিয়ে তারা এটা মুজিববাদী সংবিধান বলেছে। এটা কোনো মুজিববাদী সংবিধান না। এটা সবাই, এটা নিয়ে কোনো দিন এতগুলো দল ক্ষমতা ছিল, রাষ্ট্র পরিচালনায় ছিল, তারা কিন্তু এইটা নিয়ে কোনো কথা বলে নাই। হ্যাঁ, ওইখানে কিছু আপনার সংশোধনী এইসব নিয়ে কথা হয়েছে যেগুলা সরবে। এবং সংবিধান তো এমন না যে একদম ইউনিভার্সাল ট্রুথ। কখনো এনভায়রনমেন্টের প্রয়োজনে সংবিধানের কোনো জায়গায় পরিবর্তন করাই যায় আপনার সংসদের মতামত নিয়ে। সেই জায়গায় তারা তো এটা বলতে পারে না যে এইটা বাতিল করে দিয়ে, তারা এটা বাতিল করে তো রাষ্ট্রই থাকে না। এটার মধ্যেই তারা শপথ নিয়েছে। তারা তো বিপ্লব বলে যে বিপ্লব, জুলাই বিপ্লব। কিসের বিপ্লব? বিপ্লব হলে তো আপনার তারা শহীদ মিনারে গিয়ে শপথ নেওয়ার কথা ছিল, তাদের যে কোনো শহীদের বাবা মায়েরা শপথ নেওয়াতে পারতো। তা না করে তারা রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিল। শুধু ওই বাড়ি নেয় নাই, 8 তারিখে নিয়েছে, সেটাই বড় কথা না। তারপরেও যতবার যে 2-1 হলো আবারও রাষ্ট্রপতির কাছে গেল। এরপরে তারা রাষ্ট্রপতিকে, যার ওইখানে গেল তাকেই আবার বাদ দিয়ে তারা আবার নতুন একটা কাহিনী করার চেষ্টা করলো, সেইখানে তারা ফেল করলো। তারপরে আপনার তারা কিছু উপদেষ্টাদের নিয়ে মাঠে কাজ করার চেষ্টা করলো, ওইখানে তারা ফেল করলো। এবং এরপরে আপনার এই যে প্রোক্লেমেশনটা নিয়ে কাজ করলো, যে ঘোষণাপত্র তারা চেঞ্জ করবে, তারা ঘোষণাপত্র নিয়ে আসবে, সেটা কি এই সংবিধান নিয়ে। তারা বললেই হয়ে গেল, এতই সহজ সব কিছু করা। এত সহজ হলে তো কবেই কত লোক এতগুলা ভোটে আসছে। বিএনপি 200-র উপরে, তখন তো ভোটই দিলে মানুষ দিয়েছে, 200-র উপরে সিট নিয়ে আসছে, বিএনপি কিছু করে নাই। আপনার আওয়ামী লীগ 300 সিটের মধ্যে 300 সিটই নিয়ে আসছে, কারণ জাতীয় পার্টি তারা সিলেক্ট করেছে যাদের তা ওগুলা তাদের, সেই তারা কিছু করে নাই। তো ওনারা হঠাৎ করে কোনো কিছু নাই, ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার, এটাই সর্দার তো জনগণ মেনে নেবে না। তো সেটাই কি করলো রাষ্ট্র, কি করলো রাষ্ট্রের যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, তারা 30 তারিখ রাতে তাদের মনে পড়লো যে না, এটা ওদের দিয়ে ঘোষণা দেওয়ানো যাবে না। তখন তারা আবার আলোচনায় বসলো এবং একটা পর্যায়ে এই পাতানো খেলা, ছাত্ররা বললো যে না, কালকে এইখান থেকে সরে এসে অন্যরকম করলো। মাঝখানে যেটা হলো, যেটা ভাইয়া বলেন নাই, সেটা হলো যে সকালবেলা শিবিরের আপনার সম্মেলন আপনার কোথায়, সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানের আরেক প্রান্তেই হচ্ছে শহীদ মিনার। দুপুরবেলা শহীদ মিনারে প্রোগ্রাম। যাহাই সোহরাওয়ার্দীতে গেল, তারাই শুধু টুপিটা পকেটে ঢোকায় নিয়ে তারা আপনার শহীদ মিনারে চলে গেল। এই যে জামাত খেলা, আরেকটা খেলা শুরু হয়ে গেল। আমরা তো কোনো বিএনপির ওইখানে বিএনপি খেলা হয় নাই, বিএনপি জামাত খেলা হয় নাই, আওয়ামী লীগ বিএনপি খেলা হয় নাই, কিংবা গণফোরাম বা আরও বাম রাজনীতিবিদ সংগঠনগুলো, এদের নিয়ে খেলা হয় নাই। তাহলে এটা কিন্তু সবাই বুঝে, জনগণ এত বোকা না। সেটা গেল, তারা সরকার বলল যে তারা 15 তারিখে তারা ঘোষণা দিবে জানুয়ারির। আপনার 15 তারিখে, 14 তারিখেও না, 15 তারিখে তারা বলল তারা রাজনীতিবিদদের সাথে বসবে। এটা ফাজলামো, এক ধরনের ফাজলামো না? আপনার এইখানে যে 15টা দিন গেল, তারা তখন বলতে পারতো যে আমরা ঘোষণা 15 তারিখে দেওয়ার আগে রাজনীতিবিদদের সাথে বসবো। এটা হচ্ছে সময় ক্ষেপণ করা একরকম, যাতে নির্বাচনটাকে, সামনের আসার নির্বাচনটাকে অন্ধকারের দিকে ধাবিত করা যায়।
এই অন্ধকারের দিকে ধাবিত করার জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে, অপপ্রক্রিয়াগুলো। সেই অপপ্রক্রিয়ার অংশ হিসেবে আবার ডাকলো। বিএনপি প্রথমে ভেবেছিল বিএনপি যাবে না, এটাই বলেছিল, আপনারাও জানেন, কথা সত্য। তারপরে বিএনপি ওই যে বললাম যেটা, যে জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আমাদের জন্য এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না। কখনো বলতে না পারে যে আমাদের ডেকেছিল, তারা তো এরকম বলার জন্যই এইভাবে ডাকার চেষ্টা করছে। নইলে SMS দিয়ে একটা রাজনীতিবিদদের একটা ফোন তুলেও যদি বলতো, ফোনটা তুলেও যদি বলতো, সাংবাদিকদের সামনেও যদি বলতো, চিঠির কথা বাদই দিলাম, তাও একটা কথা, একটা ইম্পর্টেন্সই থাকে। SMS দিয়ে অনেক সময় তো অনেকে SMS দেখেও না, এত বেশি SMS এর ছড়াছড়ি এখন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, নর্মাল ফোন বলেন, সব কিছু মিলে এত বেশি, আরও যা যা আছে, সিগন্যাল টিগনাল অনেক কিছু আছে অ্যাপসগুলো, তো সেগুলোর প্রত্যেকটারই SMS আছে। তো সেই SMS দিয়ে আপনার সরকারিভাবে রাষ্ট্রীয় দাওয়াত, এই ধরনের এক ধরনের আলোচনা আসলে চিঠি বা অপমান করা, এটাকে অপমান বলা হয়। এই যে একটা সর্বশেষ টাইমে এই অপমানটা সরকার যেন ফিউচারে না করে, এটা আপনাদের মাধ্যমে সরকারকে আমরা জানাতে বাধ্য হলাম। ধন্যবাদ আপনাকে। ফিরবো ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আমরা যদি, আপনি যেমনটি বলছিলেন জনগণের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সরকার ভ্যাট বাড়িয়েছে, সেখান থেকে সরে আসার কিছু কিছু বিষয় থেকে প্রত্যাহারও করা হয়েছে, ভ্যাট কমানো হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি নিয়ে আপনি বলছিলেন। আসলে এই 5-6 মাসেও কেন এই জনগণের নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত করা গেল না, কিংবা এই ভ্যাটের বিষয়গুলো আসলে যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, অনেক পণ্যেরই দাম বেশি, এই মুহূর্তে এসে আবার নতুন করে ভ্যাট বাড়ানোর কোনো বিকল্প কেন সরকার ব্যবস্থা করতে পারছে না, বা কি করা উচিত আসলে? আসলে সরকারের দায়িত্ব নেওয়ার পরে তাদের একটা পরিকল্পনা থাকতে হয় যে আমরা অর্থনৈতিক খাতে এই কাজগুলো করব। কারণ বাজেট তো সরকারের, যেটা বিগত সরকার যে বাজেট করে গিয়েছে, এই সরকার কিন্তু এখন এসে সেই বাজেটের ধারাবাহিকতার মধ্যেই কাজ করছে। বিশেষ করে মেগা প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্টগুলো স্থগিত করেছে। এখন সরকারের সেই ধরনের কোনো পরিকল্পনা আছে বলে আমাদের কাছে মনে হয় না। যেমন দেখেন, এই যে ডলারের যে ব্যাপারটা, ডলার সংকট কিন্তু চলছেই, এবং আমাদের দেশের ব্যবসায়ীরা এখন এলসি করতে পারছে না, যেই কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা অন্যান্য দেশ থেকে আমরা নিয়ে আসি, আমদানি করি, সেটা করতে পারছে না ডলার সংকটের কারণে, এবং ব্যাংকের তারল্য সংকটের কারণে এই অবস্থাগুলো চলছে। এখন সেখানে তো বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, তারা তো দেশের প্রাজ্ঞ ব্যক্তি অর্থনীতিতে। আমরা আশা করেছিলাম যে তারা হয়তো ভালো কিছু করবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বের অন্যতম খ্যাতিমান একজন অর্থনীতিবিদ, তা আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে আর্থিক খাতটা সেভাবে পাচ্ছি না। পাশাপাশি দেখেন, এই যে হঠাৎ করে এখন আমরা তো দলগুলো স্টেক হোল্ডার, পাশাপাশি এই সরকারকে তো আমরা সমর্থন দিয়েছি। আপনি যদি মনে করেন যে আমি দেশ চালাতে পারছি না, আমার অর্থনৈতিক সংকট আছে, আমার এই জায়গায় আমার ট্যাক্সটা বাড়াতে হবে, সেই জায়গাগুলোতে আপনি তো রাজনৈতিক দলগুলোকে ডাকছেন না। রাজনৈতিক দলগুলোর কাছে তো ডাকছেন না যে আমার আইন শৃঙ্খলার অবনতি করতে পারছি না, আমি এখন পর্যন্ত বিভিন্ন থানাগুলোকে জনগণের সমস্যা সংকট উত্তরণে যে দায়িত্ব পালন করার দরকার সেগুলো করতে পারছে না। আমরা যদি একটু বলি, যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে আপনি বলছেন, বিগত সরকারের সময় থানায় যে পরিস্থিতিগুলো চলতো এবং যেভাবে মামলা মকদ্দমা হয়েছে, এখন কিন্তু তাই হচ্ছে। এবং এই সরকার বলছে যে এই মামলাগুলো আমরা করছি না। তাহলে কারা করছে? যারাই করুক না কেন, আপনি মামলা নেওয়ার ক্ষেত্রে তো আপনি তদন্ত করবেন, করার পরে তো মামলা নেবেন, কিন্তু এগুলো করা হচ্ছে না। আপনি দেখেন, এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে নারকীয়, এখন সেই হত্যাকাণ্ডের তো সুষ্ঠু বিচার হওয়া দরকার। তো সুষ্ঠু বিচার হতে হলে পারে মামলাগুলো তো সঠিক হওয়া দরকার, এবং আসামিগুলো সেইভাবে হওয়া দরকার, এবং তদন্তটাও সেইভাবে হওয়া দরকার। এখন ধরেন আমাদের ছাত্ররা যে কথাটা বলছে যে আগে বিচার করতে হবে তারপরে আপনি নির্বাচন দিবেন, তা যদি করতে হয় তাহলে নির্বাচনের, আপনার এই হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের তো সম্পর্ক না। কারণ নির্বাচনের পরে যে সরকার আসবে তারা তো অবশ্যই দায়বদ্ধ রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরে আপনি ক্ষমতায় গিয়েছেন। এখন জন আকাঙ্ক্ষা অনুযায়ী যে সকল বিচার এবং অন্যান্য যা করার দরকার করার জন্যই তো জনগণ তাকেই ম্যান্ডেট দিচ্ছে। এখন এই যে আপনি মামলাগুলো করলেন,
তার অধিকাংশ মামলা সম্পর্কে আইনজীবীরা বলছে এগুলো মামলা তদন্তে টিকবে না। অনেকগুলো ধারা মামলা করা হয়েছে এবং তাহলে আমরা যদি এরকম যদি দেখি যে আমাদের যে গ্রেনেড হামলার যে মামলা করা হয়েছিল সে মামলাও কিন্তু দলীয়করণ করা হয়েছিল, যে কারণে যারা মারা গিয়েছে তার কিন্তু সুষ্ঠু বিচার হয়নি। এই ধরনের যতগুলো বড় হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ডই দলীয়করণ করা হয়েছে, এই জন্য কিন্তু মামলাগুলো বাতিল হয়ে যাচ্ছে উচ্চতর আদালতে। তাহলে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সবগুলোকেই আমরা যদি এই ধরনের সাজানো মামলা করি, উদ্দেশ্য প্রণীত মামলা করি এবং যদি কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্যে অনেক নিরীহ মানুষকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাদেরকে মামলার মধ্যে জড়িয়ে ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এইগুলো তো এই সরকারের কাছ থেকে আমরা আশা করি না। আমরা কিন্তু সব দলগুলোই সরকারকে বলেছি যে আপনি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করেন, আমরা সহযোগিতা করব এবং বিশেষ করে পুলিশ বাহিনী আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াক, সেটা আমরা সবসময় সহযোগিতা করতে চাচ্ছি, কিন্তু তারা কেন পারছে না? এই জায়গায় একটা কথা হচ্ছে সরকারের দক্ষতার যেমন অভাব আছে, পাশাপাশি আমাদের যে সমস্ত ছাত্র বন্ধুরা আছে তারা একদিকে সরকারে আছে যেটা আপা বললেন, আর একদিকে তারা বাইরে থেকে বিরোধী দলের ভূমিকা নিতে যাচ্ছে, এটা আমাদেরকে খুব হতাশ করে। যেমন আমি আপনাদেরকে বলি, যেটা আপা বললেন ৭২-এর সংবিধান, এখন আপনি বলেন যে ছাত্ররা তারা তো এই দেশের মেধাবী ছাত্র, তারা যে আন্দোলন করেছে, ঝুঁকি নিয়েছে, আমরা তারা সবাই মিলেই তো আমরা সাপোর্ট দিয়ে অভ্যুত্থানটা ঘটিয়েছি। এখন তাদের এই ধরনের ভাষা এটা পৃথিবীতে খুব কম জায়গায় আমরা লক্ষ্য করি। আপনি যদি দেখেন যে ৭২-এর সংবিধান কবর রচনা হবে, এটা মুজিবীয় সংবিধান, আবার বলা হচ্ছে এটা ভারতে বসে লেখা হয়েছে। তাহলে এই ৫৩ বছর ধরে আমরা যে অর্জনগুলো আমাদের ছিল সবগুলোই কি আমাদের বাতিল হয়ে যাবে? এটা ভারতে বসে লেখা মুজিববাদী সংবিধান। হ্যাঁ, সংবিধানে কিছু কিছু ধারা সেটা সব সময় নিয়ে বিতর্ক থাকতে পারে, আলোচনা আসতে পারে এবং সেটা যুগোপযোগী করা যেতে পারে। যেমন এই সংবিধান নিয়ে প্রশ্ন উঠলে ৪ই নভেম্বর সংবিধান দিবসে সুপ্রিম কোর্ট বারে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন, যিনি সংবিধানের প্রণেতা এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি প্রধান অতিথি ছিলেন। সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুবউদ্দিন খোকন ছিলেন, আমি সেখানে ছিলাম। কামাল হোসেন বলেছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান পরিবর্তন, পরিমার্জন ইত্যাদি করা যেতে পারে, সেটা জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করা যেতে পারে, কিন্তু আপনি একটা রাষ্ট্রের সংবিধান কবর রচনা করবেন, ছুঁড়ে ফেলবেন, মেরে ফেলবেন, কেটে ফেলবেন, এই ধরনের শব্দ এটা তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত না এবং কারোর কাছ থেকে এটা আশা করে না। শেখ হাসিনার পতন হয়েছে কেন? তার যে দাম্ভিকতা ছিল, সাংবাদিক সম্মেলনে সে যেভাবে উপহাস করেছে, কোনো মানুষকে সে বন্ধু ভাবতে পারে নাই। ইভেন ডক্টর কামাল হোসেন বলেন, ডক্টর ইউনুস বলেন, বেগম খালেদা জিয়া বলেন, সব মানুষকেই সে তাচ্ছিল্য করেছে, যে কারণে দিনের বেলায় একেবারে দেওয়ালকে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ওনার বিশাল মন্ত্রী পরিষদ নিয়ে। এই জন্যে আমরা এখন যে জন আকাঙ্ক্ষার কথা বলছেন, এই সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না। তাহলে সরকারের কাজ হচ্ছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া। যত সময় ক্ষেপণ করবে তত এই সরকার ব্যর্থতার দিকে যাবে, এতে করে জনগণের সংকট বাড়বে এবং রাষ্ট্র ভালোভাবে না চললে তার দায়ভার এবং ক্ষতিগ্রস্ত আমাদের কিন্তু কাদের উপরে চলে আসবে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে শুরু করতে চাই। জন আকাঙ্ক্ষা বলতে জনগণের কোন বিষয়গুলোকে রাজনৈতিক দল হিসেবে প্রথম বিবেচনা করা উচিত, কিংবা আপনারা যদি সামনে ক্ষমতায় আসেন তাহলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন জনগণের স্বার্থে? জনগণের স্বার্থেই তো বিএনপি কাজ করে, এটা নইলে বিএনপিতে এত জনগণ বিএনপির উপর আস্থা রাখে কিভাবে? হ্যাঁ, তো বিএনপি একটা দল, যে দলে মানুষ থাকে, মানুষের ভুলভ্রান্তি কিছু থাকবে, কিন্তু তারপরেও সব কিছু মিলে এই দেশের মানুষের একটা প্রাণের একটা দল। সেখানে তারা আগে যখন রাষ্ট্র পরিচালনায় ছিল অনেক অনেক উন্নয়নমূলক কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার সময় কিনা প্রথমেই আপনার এই যে ৭৪-এর দুর্ভিক্ষের পরে থেকে যার সময় নিজেদের খাদ্যের চাহিদা মিটিয়ে প্রথমে বিদেশে রপ্তানি করা হয়েছিল, বাইরের দেশগুলোর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এই সম্পর্কটাই ছিল। এই ভারত সেই দিনও ছিল, সেই দিনই কিন্তু ওনাকে কিন্তু ওই তালপট্টির ভাগাভাগির কথা বলার পরে কিন্তু উনি শহীদ হন। তো এই যে ওনাদের চাওয়া বা কাজ করা রাষ্ট্রের জন্য, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে নারীদের আপনার
বয়স্ক ভাতা, তারপরে আপনার বিধবা ভাতা থেকে শুরু করে মেয়েদেরকে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার অবৈতনিক শিক্ষা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় নারী ও শিশু মন্ত্রণালয়, আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো করা, নারীদেরকে শিক্ষা নিরক্ষরতা দূর করা, নারীদের শিক্ষার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া, এই জিনিসগুলো থেকে আজকে তারা এই কাজগুলো করেছে বলেই আমাদের মতো অনেকেই কিন্তু লেখাপড়া শিখেছে। এবং নট অনলি, এখন যে এখানে আপনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দেখবেন যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি থাকে, এবং মিনিমাম মাঝামাঝি থাকে, সমান সমান থাকে, ম্যাক্সিমাম জায়গায় বেশি থাকে, 2-4-10 জন হোক বেশি থাকে। এই যে আমাদের যে রাষ্ট্রীয় অবস্থানটা এবং এই যে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে নারীদেরকে ঘরের বাইরে বের করা, এগুলা কিন্তু সব বিএনপি করেছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমরা বলি, আসলে 5 মাস পরে এসে পুলিশকে এখন কার্যকর করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? পুলিশকে কার্যকর করানোর জন্য পুলিশকে নিয়ে আসলে অনেক রকম, পুলিশের কিন্তু একটা মেরুদণ্ডের জায়গাটায় কিন্তু আঘাত লেগেছে, ভেঙে গেছে। আমি যে পুলিশকে শুধু দোষ দিব শুধু তাই না, একটা আপনার ফ্যাসিস্ট এতভাবে তাদেরকে পরিচালনা করেছে একটা জায়গায়, তারা বাংলাদেশে আর কিছু আছে কিনা তারা ওটা চিন্তাও করেনি। তাদের মাইন্ডসেটটাই ওইভাবে তৈরি করা, প্রথম দিন থেকে ওইভাবে তৈরি করা ছিল যে একমাত্র শেখ মুজিব, তার বেটি, তার আত্মীয় স্বজন, এরাই এবং এদের দলটাই একমাত্র দল, বাংলাদেশে আর কিছুই নেই, আর সব গরু ছাগল। সেই জায়গা থেকে তাদের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য পুলিশকে অবশ্যই আলাদাভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে আপনার সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট করা, মেন্টালি যে জায়গা থেকে মানুষকে ভালোবাসার জায়গাটা থেকে। তারা কিন্তু এখন দ্বিধূর্লমনতা আছে, একদিকে ভালোবাসা, আরেকদিকে আপনার দাপট খাটানো। তারা এতকাল দাপট খাটিয়ে এসছে, ভালোবাসা জিনিসটা জানে না, হঠাৎ করে তারা ভালোবাসায় গিয়ে পৌঁছতে পারবে না। পুলিশ যে জনগণের সেবক, এই জায়গাটা তাদের বুঝাতে হবে। এই জায়গাটা পরবর্তী যে সরকার আসবে, যদি বিএনপি সরকার আসে, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটুকু বলবো, তারাও যেন ওই জায়গাটায় আঘাত করে, যে মাইন্ডসেটটা চেঞ্জ করার, যে পুলিশ জনগণের সেবক, জনগণের সেবার জন্য পুলিশ তার নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে। সেখানে একটা পুলিশ যে লাখো পুলিশের মধ্যে একটা পুলিশ দিবে আর ওটাকে আমরা জলজল করে বাঁধিয়ে রাখবো তা না, এটা আমাদের করতে হবে। খাদ্য দ্রব্যমূল্য আপনার চরমভাবে আপনার এটা একটা জায়গার মধ্যে আনতে হবে। আমি বলবো না যে চরমভাবে কমাতে হবে, একটা জায়গায় যেখানে মানুষের আয়ের সাথে ব্যয়ের একটা সংকুলন থাকে, একটা ভারসাম্য থাকে। এই ভারসাম্যটা নাই, কিছু মানুষ শুধু গরিব থেকে গরিবতরই হচ্ছে, সব কিছু বিক্রি করে তারা খাবার কিনছে। এই যে খাবারটা কেনার জন্য তারা সব কিছু বিক্রি করছে, তাহলে আগামী দিন তাদের কিভাবে যাবে, তার সন্তান কিভাবে বড় হবে, মানুষ হবে, এই জায়গাটা কিন্তু রাষ্ট্রকেই চিন্তা করতে হবে। রাষ্ট্র চাইলেই IMF-এর দোহাই দিয়ে, রাষ্ট্র চাইলেই বিদেশি সংস্থার দোহাই দিয়ে খাদ্যদ্রব্যের দাম বাড়াতে পারে না, ট্যাক্সের চরম হাই অবস্থা করতে পারে না, ভ্যাটের চরম হাই অবস্থা করতে পারে না। সরকারকে সব দিকেই বিবেচনা করতে হবে, সেই জায়গাটার দিকে দৃষ্টি দিতে হবে। আইনের অনুশাসন, এই আইনের অনুশাসন আমার জন্য, আপনার জন্য এবং রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি এবং রাষ্ট্রের সর্বশেষ ব্যক্তি একই যেন আইন পায়, এই ব্যবস্থাটা বলবৎ করতে হবে, কায়েম করতে হবে। শুধু মুখে মুখে বিচার বিভাগের স্বাধীনতা বললে হবে না, বিচার বিভাগের স্বাধীনতা আনতে হবে। এবং নির্বাচনের যে সিস্টেম লসটা, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটা থেকে সরে আসার জন্য যা যা করা দরকার, সেটা স্বাধীন নির্বাচন ব্যবস্থা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা শুধু মুখে বলল না, আমরা কাজে পরিণত করতে চাই। কাজে পরিণত করার জন্য এবং আরও যেটা সামনের দিনে আমার সন্তান যেন থাকে ডালে ভাতে, আমি দুধ ভাত বলবো না, এবং সেজন্য শিক্ষায় শিক্ষিত হয় অরিজিনাল। এই আলু ভর্তা বানানো, ডিম ভাজা বানানো কিভাবে বানাতে হয়, কিভাবে নাচতে হয়, শিক্ষক এটা শিখে বাচ্চাকে শিখাবে, এটা আমরা চাই না। আমরা প্রকৃত শিক্ষায় আমাদের সন্তানদের শিক্ষিত করতে চাই। সেটার জন্য অতীতচারণ থাকতে হবে, সেটার জন্য ভবিষ্যৎ থাকতে হবে, সেটার জন্য বর্তমান থাকতে হবে এই শিক্ষার মধ্যে। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমরা একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে চাই। আমরা সয়াবিন তেলের কথা দেখেছি, সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছিল, সরকার 8 টাকা লিটার প্রতি মূল্য বৃদ্ধি করেছে। এরপরে বলা হচ্ছিল যে কোম্পানিগুলোর তরফ থেকে 20 টাকা বাড়ানোর একটা দাবি করা হয়েছিল, কিন্তু সরকার 8 টাকা বাড়ানোর পরে কিন্তু সরবরাহ সেরকম স্বাভাবিক হয়নি এবং দাম বাড়বে, সংকট হবে, এরকম আগে থেকেই বলা হচ্ছিল। এখন কিন্তু আবার সয়াবিন তেলের সংকট সৃষ্টি হয়েছে এবং সামনে রমজান মাস। এই যে
সাধারণ দোকানদার, সাধারণ জনগণ যেটা অনুমান করতে পারছে যে আসলে রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানো হবে, সেজন্য সংকটটা চলমান ছিল। 8 টাকা বৃদ্ধিতে তারা সন্তুষ্ট নয়। এটা সরকার কেন দেখতে পারলো না? সরকার কেন বিকল্প ব্যবস্থা নিতে পারলো না? কেন এটা স্বাভাবিক হচ্ছে না আসলে? আসলে দেখেন, আমরা শুরুর থেকে একটা কথা বলছিলাম যে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে একটা সিন্ডিকেট, এটা খুবই প্রচলিত একটা শব্দ বাংলাদেশে। এই সিন্ডিকেট কারণেই দ্রব্যমূল্য এরকম অস্বাভাবিক বাড়ে, এবং এই সিন্ডিকেটকে কেউ ধরতে পারে না। সিন্ডিকেট কথা আমরা আগে শুনেছি, কিন্তু যেটা সংকট আসলে সরকার এই যে তেলের বিষয়টা, বিকল্প কোনো ব্যবস্থা আমাদের সংক্ষিপ্ত আকারে বলতেন যদি আমরা শেষ পর্যন্ত। সেই জায়গাটা বলছি যে গত সরকারের সময় ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট ছিল, এবং এই সরকার ক্ষমতা আসার পরে দেখা গেল যে উনি এমন একজনকে নিয়ে এসে বাণিজ্য মন্ত্রী করলেন, এবং তার নিয়েও প্রশ্নবিদ্ধ রয়েছে। উনি কিন্তু সিন্ডিকেটের বাইরে না, কারণ উনিও যেই ব্যবসায়ীদের কথা বলি তার মধ্যে ওনারাও একটা গ্রুপ। তো এখন উনি এখানে আসার পরে উনি যখন ব্যবসায়ীদের যারা এই তেল মানে আমদানি করে এবং এই ব্যবসার সাথে জড়িত তাদের সাথে একটা বৈঠক করে উনি বাড়িয়ে দিলেন। তারা মার্কেটে কোনো তেলই পাওয়া যায়নি, কিন্তু যখন 8 টাকা বাড়ালেন তারপরে দেখা গেল যে কয়েক ঘন্টা পরে কিংবা পরদিন মার্কেটে তেল চলে আসলো। তাহলে এটা ছিল কোথায়? মজুদ তো ছিল। এটা তো জনগণ প্রশ্ন করে, এবং সেটা পর্যাপ্ত ছিল না, বৃদ্ধি আরো এখন ছিল না বলতে তারা হয়তো মার্কেটে দিচ্ছে না। এখন তাদের যে মানে ইগুলো ছিল, গোডাউনগুলো, তো সরকার সেখানে অভিযান চালায় নাই। দ্বিতীয়ত হলো যে এখন তাদেরকে সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু তাদের সাথে বৈঠকে বসে দাম বাড়ালে পারে আসে। কিন্তু আমি প্রশ্ন করি, আন্তর্জাতিক বাজারে তো এইভাবে তেলের দাম তো বাড়ে নাই, তাহলে আমাদের এখানে ব্যবসায়ীরা কেন এই কাজগুলো করছে? তো এই জায়গাতে হচ্ছে যে সরকারের পরিকল্পনা দরকার, এবং এই জায়গায় যে ব্যবসায়ী সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাছাড়া এটা কখনোই সম্ভব হবে না। এবং যদি এইটা করতে সরকার বিলম্ব হয়, তাহলে এই যে রোজার মাস আসছে, এখনই যদি স্বাভাবিক অবস্থায় কন্ট্রোল করতে না পারে, আপনি দেখেন যে সরকারের যেহেতু বলছে যে চাঁদাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এই যে বাইরের থেকে যে সমস্ত ট্রাকে কাঁচামাল যে সমস্ত আসে, শাক সবজি অন্যান্য যেসব দ্রব্য, সেটা তো আমাদের অনেক সস্তায় পাওয়ার কথা। এখন একটা ফুলকপি গ্রামে বিক্রি হয় 5 টাকা, ঢাকা আসলে সেটার দাম হয়ে যায় 40 থেকে 50 টাকা। তাহলে কেন হচ্ছে? এই বাজার মনিটরিং করার জন্য সরকারের বিভাগ আছে না, দায়িত্বশীল কর্তৃপক্ষ আছে, তারা কি করছে? এখন আমি যদি বলি যে আমাদের সরকারের সহযোগী যে ছাত্র সংগঠন, তারা শুধুমাত্র এই রাজনৈতিক দলকে দোষারোপ করছে, তারা শুধুমাত্র এই সংবিধান ফেলে দেবে এবং এরে ধরবে ওরে ধরবে, এই সমস্ত না করে তারা এই জায়গাটা সরকারের সঙ্গে কাজ করুক। তারা যেহেতু এই সরকারের অংশীজন, তারা কিন্তু এই জায়গায় কথা বলছে না। কারণ আপনি দেখেন বড় বড় বসুন্ধরা গ্রুপ, তারা এখন তারা তো এই তেলটা তারাও তো সাপ্লাই করে। সিটি গ্রুপ বা অন্যান্য যে সমস্ত গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর সাথে তো আমরা শুনি যে তাদের খুব ভালো সম্পর্ক। তাহলে তারা কেন বারবার এই ক্রাইসিসগুলো তৈরি করতে যাচ্ছে? এখন এর মূলে যদি গভর্নমেন্ট হাত না দেয় এবং ব্যবসায়ীদের সাথে শুধু বসছে, দেড় দরবার করছে, দর কষাকষি করছে, দাম বাড়ালি পারে পরের দিন মার্কেটে চলে আসছে, তাহলে হবে না। এই জায়গা হচ্ছে গভর্নমেন্টকে শক্ত হতে হবে। আমরা যতবারই দেখা করেছি এই জায়গায় আমরা সকল দল এই সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, এবং প্রত্যেকটি দল আমাদের সরকার প্রধানকে বলেছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, এবং এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার। আপনি দেখেন সরকার কিন্তু আমাদেরকে এই ব্যাপারে ডাকছে না, সরকার ডাকছে অহেতুক কাজ, যেগুলো আমাদের দরকার নেই, সরকার নিজেই এটা পারে। কিন্তু সরকারি যে জনজীবনের সংকট, দ্রব্যমূল্যের যে সীমাহীন ঊর্ধ্বগতি, এটা কমানোর জন্য বা ভ্যাট ট্যাক্স বাড়ানোর জন্য এই দলগুলোকে নিয়ে কিন্তু একবারও বসে নাই। আমরা তো সময় দিতে চেয়েছিলাম। এই জন্য এটার জন্য দরকার সবার জাতীয় ঐক্য, এবং সরকার যত দ্রুত এই বাজার নিয়ন্ত্রণের জন্য এই দলগুলো সহ যদি তারা একটা ঐক্যমত্য সৃষ্টি করতে পারে, আমরা বলে দেব যে কোথায় সংকট আছে, তারা সেই সংকট মোকাবেলা করুক, তাহলে এই দেশটা ভালো চলবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম আসলে জনগণের আকাঙ্ক্ষা ও রাজনীতি নিয়ে। জনগণের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আসলে 5 আগস্টের পর থেকে জনগণ নতুন করে আশার আলো দেখেছে, নতুন করে তারা ভোটাধিকার পাবে এমনটি আশা করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এই জনগণের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আসলে যদি নিশ্চিত করা না যায়, তাহলে এই সরকার কেন কোনো সরকারই আসলে সার্থক হবে বা সফল হবে এমনটি বলা যায় না। তার আগে আমাদের জনগণের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে বিশেষ বিবেচনায় দিয়ে আসলে
সবকিছু সহনীয় পর্যায়ে নিয়ে আসা দরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দলের। এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।